সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এমএস বকুল। বন্ধুরা, আজকে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 1.1 অর্থাৎ সেট সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, আমি খেয়াল করেছি যে অনেকেই আছো তোমাদের মধ্যে, অথবা অনেক স্যারেরাও আছেন বা ভিডিও লেকচার আমি দেখেছি, টিউটোরিয়ালে দেখেছি যে সরাসরি কি করতে যান তারা, সেটা হচ্ছে অনুশীলনীর প্রশ্ন সলভ করতে যান। বন্ধুরা, এটি আমার মনে হয় কোনোভাবেই ঠিক না। আমার পক্ষ থেকে তোমাদের জন্য পরামর্শ থাকবে যে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা পৃষ্ঠা কি বলা আছে, সেটের প্রকারভেদ বা বিভিন্ন উদাহরণ বা বিভিন্ন বেসিক যে তথ্যগুলো দেওয়া আছে, সেই তথ্যগুলো একেবারেই পুরো চ্যাপ্টার শেষ করে যাওয়ার পরে তোমরা তখন হাত দিবা কিসে, তোমরা অনুশীলনের প্রশ্নে হাত দিবা। তখন দেখবা যে অনুশীলনের প্রশ্নগুলো তোমাদের কাছে অলমোস্ট 40 to 50% অর্থাৎ প্রায় 50% প্রশ্নগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারছো। অথবা আমরা যখন সেই অনুশীলনীর প্রশ্নের উপরে ভিডিও দেওয়া শুরু করব বা তোমাদের সেই অনুশীলনী প্রশ্নগুলো যখন আমরা সলভ করানোর চেষ্টা করব, তখন কিন্তু তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। কাজেই আমার অনুরোধ থাকবে এবং আমি তোমাদের সাথে আছি। চলো আমরা শুরু করব একেবারেই বেসিক পয়েন্ট থেকে। তোমরা বলতে পারো যে হয়তো সাধারণ গণিতের প্রথম অধ্যায়ে অর্থাৎ 2.1 অধ্যায়ে তোমরা সেট সংক্রান্ত এই ভিডিও অলরেডি পেয়ে গেছো, আমি আপলোড করেছি। কিন্তু সাধারণ গণিতের সেট এবং এই উচ্চতর গণিতের সেট এর মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। অর্থাৎ ওখানে একেবারেই ব্রিফ ডিসকাশন, অল্প আলোচনা ছিল, আর এখানে একটু ব্রড ডিসকাশন করা হয়েছে, একটু বেশি বলা হয়েছে, বেশি আলোচনা করা হয়েছে। সে কারণে আমাদের আবারও এই চ্যাপ্টারটি অর্থাৎ উচ্চতর গণিতের 1.1 সেট সংক্রান্ত যে চ্যাপ্টারটি, সেটি আমাদের আলোচনা করা দরকার। একটা কথা মনে রাখবে তোমরা, যে সেট কিন্তু যদি সেট তুমি ভালো করে বোঝো তাহলে অন্যয় তোমার এই সেট লাগবে, ফাংশন করতে গেলে তোমার এই সেট লাগবে, সেট আরো অনেক জায়গায় লাগবে। যেমন তুমি যদি ইনইকুয়ালিটি অর্থাৎ অসমতার অঙ্ক করতে যাও, সেখানে তোমার এই সেট সম্পর্কে সুস্পষ্ট এবং ভালো ধারণা থাকতে হবে। যদি তুমি প্রবাবিলিটির অঙ্ক করতে যাও, সেখানে দেখবে যে এই সেট সংক্রান্ত বিষয় আছে, সেট লাগবে। এমনকি তোমাদের যে সমান্তর ধারা, গুণোত্তর ধারা অর্থাৎ এই অধ্যায়গুলো আছে, সেখানেও তোমাদের কিন্তু এই সেটের উপরে দক্ষতা থাকা লাগবে। তাহলে মোট কথা, আর তাছাড়া তোমরা নিশ্চয়ই চিন্তা করেছো যে প্রথম অধ্যায়ে সেট হতো না। প্রথম অধ্যায়ে সেট কেন দেওয়া আছে? যে সেটকে যদি আমরা ভালো করে জেনে যাই তাহলে আমাদের এই ফাউন্ডেশনটা মজবুত হবে। বন্ধুরা, আমরা মূল আলোচনায় চলে যাব। তার আগে প্রতিবারের মতোই ছোট্ট বন্ধুদের প্রতি ছোট্ট অনুরোধ থাকবে যে ভিডিওটি দেখার শুরুতেই তোমরা একটি লাইক বাটনে চাপ দিয়ে দিবে, পরে কিন্তু মনে থাকবে না। তোমাদের কোনো কমেন্টস থাকলে, মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবে। ভিডিওটি ভালো লাগলেও কমেন্টস করবে, খারাপ লাগলেও নির্দ্বিধায় কমেন্টস করবে, কোনো সমস্যা নেই। এবং যদি তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল বাটনটি অন করে অল অপশনটিকে চালু করে রাখবে। এতে করে কি হবে, আমরা নতুন নতুন যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, চলো আমরা শুরু করব সেটের। প্রথমে আমরা সেটের সংজ্ঞাটা দেখব, যে সেট বলতে কি বোঝায়। তাহলে বন্ধুরা, আমরা দেখব সেট। সেট সেট হলো, তোমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে যে বাস্তব বা চিন্তা জগতের সুসংগঠিত কোনো বস্তুর সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। আমি আবার বলছি, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত কোনো বস্তুর সংগ্রহ অথবা সমাবেশকে সেট বলে। আমরা এই কথাটা একটু ভালো করে বুঝে নিব, যে সুসংজ্ঞায়িত এই কথাটা বলতে আসলে এই ডেফিনেশনের মধ্যে, সংজ্ঞার মধ্যে কি বোঝানো হয়েছে। বন্ধুরা, ইংরেজিতে আরো সুন্দর একটি সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা হচ্ছে ইন ম্যাথ। বন্ধুরা দেখো, গণিতের ভাষায় কি বলা আছে, যে ইন ম্যাথমেটিক্স
এ সেট ইজ ওয়েল ডিফাইন্ড কালেকশন, ওয়েল ডিফাইন্ড কালেকশন, এখানে একটা অফ হবে, অফ ডিস্টিংক্ট অবজেক্টস। বন্ধুরা দেখো খুব জটিল না, ওয়েল ডিফাইনটাই হচ্ছে সেই সুসংজ্ঞায়িত, এই ওয়েল ডিফাইনটার কথাটাই হচ্ছে সুসংজ্ঞায়িত, সুসংজ্ঞায়িত, সংজ্ঞায়িত, এটি হচ্ছে সুসংজ্ঞায়িত। এবং ডিস্টিংক্ট বলতে একটা কথা আছে, সেটা হচ্ছে অনন্য, সেটা হচ্ছে অনন্য। তাহলে একটা সেট কেমন হবে? সেট হবে কিছু সুসংজ্ঞায়িত বস্তুর কালেকশন, ওয়েল ডিফাইন্ড কালেকশন হবে কার? ডিস্টিংক্ট অবজেক্ট, অনন্য হতে হবে। অর্থাৎ একটা সেটের মধ্যে কোন উপাদান যেন দুইবার ব্যবহৃত না হয়, সেজন্যই কিন্তু এই ডিস্টিংক্ট কথাটা ব্যবহার করা হয়েছে, অনন্য হতে হবে। অর্থাৎ একটা সেট যদি আমরা এখানে লিখি যে এ সমান যদি লিখি যে 1 1 2 2 3 4, এইটা কিন্তু সেট হবে না। এই দেখো এইটাই ডিস্টিংক্ট অবজেক্ট হলো না, অর্থাৎ অনন্য হলো না। 1 কিন্তু দুইবার আছে, 2 কিন্তু দুইবার আছে, এই জন্য সেট এভাবে হবে না। কিভাবে হবে? সেটের এভাবে প্রবেশ করতে হবে হচ্ছে 1 আমরা দুবার লিখবো না, একবার লিখবো, 2 দুবার লিখবো না, 3 লিখবো, 4 লিখবো। এই কথাটাই বলা হয়েছে ডিস্টিংক্ট অবজেক্ট, অর্থাৎ এটা যেন একেবারেই অনন্য হয়, মানে দ্বিতীয়বার যেন মেনশন করা না থাকে, দুইবার যেন উল্লেখ করা না থাকে। আর সুসংজ্ঞায়িত কথাটা আমরা একটু বুঝে নেব। সুসংজ্ঞায়িত, ধরো ধরো বলা হলো যে সি একটা সেট বলা হলো, ধরো সি একটা সেট বলা হলো যে সেটা হচ্ছে বাংলাদেশের সকল নদী, বাংলাদেশের সকল নদী। দেখো এটা সুসংজ্ঞায়িত কেন? বাংলাদেশের নদীগুলো কিন্তু ফিক্সড, যে কেউ কিন্তু চাইলেই যে কোনোটা বলতে পারবে না। যে আমরা টাইগ্রিস বলবো, বাংলাদেশের নদী টাইগ্রিস বলবো, বলতে পারবো না। বাংলাদেশের নদী আমরা নীল নদ বলবো, আমরা কিন্তু বলতে পারবো না। তাহলে বাংলাদেশের নদীগুলো একদম সুসংজ্ঞায়িত, পদ্মা, মেঘনা, যমুনা এরকম লিখতে পারি আমরা। অর্থাৎ এই সি সমান হবে তখন এরকম পদ্মা, মেঘনা, যমুনা, এটা একটা সেট হতে পারে। এটা হলো সুসংজ্ঞায়িত, কথাটা বলা হয়েছে এখানে যে এটা সুসংজ্ঞায়িত হতে হবে। যদি বলা হয় যে 20 এর গুণনীয়কের সেট, সেটাও কিন্তু সুসংজ্ঞায়িত, কারণ 20 এর গুণনীয়ক বের করলে পৃথিবীর সমস্ত লোক যে যেভাবে বের করুক, সেটা কিন্তু 20 এর গুণনীয়ক যেভাবে বের হবে সেটা হচ্ছে 20 আমরা যদি বের করি তাহলে কি হবে 1, তারপরে হবে 2 হবে, তারপরে হবে 4 হবে, তারপরে হলো আর কি হতে পারে 10 হতে পারে, আর হতে পারে হলো তোমার হলো 10 এর আগে 5 আছে, 5 হবে, 10 হবে, 20 হবে, ধরো এরকম হলো। এখন 20 এর গুণনীয়ক যেই বের করুক, গণিত কিন্তু এর বাইরে বের করতে পারবে না, এটা সুসংজ্ঞায়িত। সেই জন্য বলা হয়েছে যে কোন সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ, মানে একটা সংগ্রহ বা একটা সমাবেশ, মানে আমরা সংগ্রহ করলাম এখানে, সেটা বোঝাবে। আর ডিস্টিংক্ট বলতে বোঝায় যে অনন্য, দুইবার লিখবো না আমরা, সেটা তোমাদের আগে বলা হয়েছে। এখন সুসংজ্ঞায়িত না হলে কি হতে পারে? দেখো সুসংজ্ঞায়িত না হলে কি হতে পারে সেটা তোমাদের দেখাই। যে যদি বলা হয় যে ই একটা সেট, কি বাংলাদেশের দেখো ই সমান একটা সেট হতে পারে যদি এমন হয় যে ই হলো বাংলাদেশের সকল সুন্দরী মহিলা। এখন বন্ধুরা এই সুন্দরী মহিলা কিন্তু এক একজনের কাছে এক এক রকম হতে পারে। কারো কাছে মনে হতে পারে যে না আমার কাছে সুন্দরী হচ্ছে, তাহলে ই এর উপাদান যদি আমরা লিখি তাহলে আমার কাছে লিখতে হবে যে কবরী হতে পারে, ববিতা হতে পারে, তারপর হচ্ছে শাবানা হতে পারে। এগুলো এক ধরনের মানুষ বলবে যে এগুলো সুন্দরী, কিন্তু এই প্রেজেন্ট জেনারেশন তোমরা যারা আছো তারা আবার অন্য কথা বলবা। তারা বলবো যে না ই সমান এগুলো সুন্দর, আমার চোখে এগুলো সুন্দরী না, আমার থেকে সুন্দরী লাগতে পারে যে শাবনূর, পপি,
মৌসুমী। তাহলে এই যে বলা হলো বাংলাদেশের সুন্দরী মহিলা, এটা কিন্তু সুসংজ্ঞায়িত না, এটা ফিক্সড না। এক একজনের কাছে এক এক রকম মনে হতে পারে। কার কাছে মনে হতে পারে যে না, ই বলতে, যদি রফিক মনে করে যে ই বলতে, সরি মহিলা হতে হবে, ধরো লিনা মনে করলো যে না, আমি শুধু সুন্দরী, বাংলাদেশের মধ্যে শুধুমাত্র আমি সুন্দরী, আর কেউ সুন্দরী না। তাহলে কি হলো দেখো তো, তাহলে এইটা কিন্তু সুসংগঠিত হচ্ছে না। যদি বাংলাদেশের সকল সুন্দরী মহিলা বলা হয়, তাহলে এক একজনের দৃষ্টিতে এক এক রকম হবে। সেটাই হচ্ছে সুসংজ্ঞায়িত কথাটার অর্থ। বন্ধুরা, আশা করছি তোমরা বিষয়টি বুঝে গেছো। এখন আমরা দেখব যে সেট প্রকাশ করা হয় কিভাবে। বন্ধুরা, সেট যে কোনো ক্যাপিটাল লেটার দিয়ে সাধারণত সেট ডিনোট করা হয়। যেমন এ, বি, সি এগুলো দিয়ে সেট ডিনোট করা হয়। আর সেটের উপাদানগুলো যেগুলো হয়, সে হচ্ছে উপাদান যেগুলো আছে, উপাদানগুলো হবে হচ্ছে স্মল লেটার দিয়ে। এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, এক্স, ওয়াই, জেড এগুলো দিয়ে। আর এখানে বড়র ক্ষেত্রে আবার এক্স দিয়ে বুঝাতে পারে, ওয়াই দিয়ে বুঝাতে পারে, জেড দিয়ে বুঝতে পারে, এরকম। আবার সংখ্যা দিয়েও বোঝানো হয়, 1 2 3 এগুলো সংখ্যা দিয়ে বোঝানো হয়। তাহলে সেট ডিনোট করা হয়, অর্থাৎ আমরা এভাবে লিখি যে আমরা যদি এ সমান লিখি, তাহলে দেখো লিখবো এরকম যে এ, বি, সি, এক্স, ওয়াই, জেড। আমরা এভাবে কিন্তু লিখতে পারি। এই হলো সেট প্রকাশের স্টাইল। ক্যাপিটাল লেটার দিয়ে সেট প্রকাশ করা হয়। আর ভিতরে যে উপাদানগুলো থাকে, যদি একটি উপাদান থাকে তাহলে কোনো কমা দেওয়ার দরকার পড়ে না। আর যদি একাধিক উপাদান থাকে তাহলে প্রত্যেকটি উপাদানের মাঝখানে কমা ব্যবহার করে সেটের উপাদানগুলিকে আলাদা করা হয়। এই যে ভিতরে এবং দুই পাশে দুটি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে এইটাকে প্রকাশ করা হয়। বন্ধুরা, সেকেন্ড ব্র্যাকেট কেন? এই সেটের আবিষ্কারক তোমরা জানো যে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর, উনি প্রথম যে সেটটি আবিষ্কার করেছিলেন সেটা উনি লিখেছিলেন যে এম সমান এই স্মল এম। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উনি সেট প্রকাশ করেছিলেন, তারই ধারাবাহিকতায়, যেহেতু সেটের জনক তাকে বলা হয়, তারই ধারাবাহিকতা কিন্তু এখনো সেট আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্যবহার করি। এই জন্য। আর ভিতরে যে এই জিনিসগুলো থাকে সেগুলোকে বলা হয় এলিমেন্টস। এইগুলোকে বলা হয় এলিমেন্টস, ELEMENTS, এগুলোকে এলিমেন্টস বলা হয় অথবা উপাদান বলা হয়। আর এগুলো এলিমেন্টস লেখা হয় হচ্ছে, যেমন এ কিন্তু এলিমেন্টস বা সদস্য আর কি। এটা হচ্ছে এই ভিতরে যারা আছে তারা সবই হচ্ছে এ সেটের সদস্য। এটাকে লেখা হয়, যদি আমরা বলি এ হচ্ছে এই স্মল এ হচ্ছে এই ক্যাপিটাল এর সদস্য, তখন আমরা সেটা বোঝাতে লিখি এ বিলংস টু এই ক্যাপিটাল এ। এখানে দেখো এক্স ও আছে, যদি আমরা এক্স বলি যে এক্স এই সেটের সদস্য, এক্স বিলংস টু এই ক্যাপিটাল এ। কিন্তু এর মধ্যে দেখো তো পি কি এর সদস্য? পি কিন্তু সদস্য নয়। তাহলে পি যদি আমরা লিখি, তাহলে কিভাবে লিখবো দেখো তো, পি নট বিলংস টু এই এ। অর্থাৎ বিলংস কোন সেটের উপাদান হলে আমরা এটার নাম হচ্ছে বিলংস টু। এটা বিলংস টু বোঝায় অথবা এলিমেন্টস বোঝাই আমরা, যে এ এলিমেন্টস অফ এই ক্যাপিটাল এ, এক্স এলিমেন্টস অফ এ, পি নট এলিমেন্টস অফ এ। অথবা বলি আমরা এ বিলংস টু এ, অথবা এক্স বিলংস টু এ, অথবা বলি কি পি ডাজ নট বিলংস টু এ। এইটা দ্বারা আমরা এই জিনিসগুলো বুঝাই। এখন চলো আমরা দেখবো সেট কয়ভাবে প্রকাশ করা যায়। সেট প্রকাশের ভঙ্গিমাগুলো আমরা দেখব। আমরা সেট প্রকাশের স্টাইলগুলো দেখব। চলো দেখি সেট প্রকাশ, সেট কয়ভাবে প্রকাশ করা যায়। দেখো, একভাবে হলো সেট প্রকাশ করা, সেটা হচ্ছে টেবুলার মেথড বলা হয়। টেবুলার অথবা আরেকটা নাম কি এর রোস্টার, ROASTER, রোস্টার মেথড অথবা তালিকা পদ্ধতি। দেখো, এই একটা পদ্ধতি। 2 নম্বর আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে সেট বিল্ডার মেথড। সেট বিল্ডার মেথড,
একে আর এক নামে রুলার মেথডও বলে। রুলার, এখানে রুল, আইন দেওয়া থাকে, রুলার কিছু শর্ত দেওয়া থাকে, নিয়ম দেওয়া থাকে, অর্থাৎ এটা হলো সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। আর আরেকটা রকম থাকে, সেটা হচ্ছে ভিজুয়াল মেথড। ভিজুয়াল মেথড বন্ধুরা 3 প্রকারের। এই শেষের প্রকারটা বইয়ে তোমরা হয়তো 2 প্রকারের পাবা। শেষের প্রকারটার ব্যবহার কিন্তু তোমাদের সবচেয়ে বেশি। আমি একটু বই তোমাদের সেটা বলতে যাচ্ছি যে এই শেষের প্রকার যা আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি। দেখো তালিকা পদ্ধতি, তালিকা কেন আসলো? যে আমরা কখনো এরকম করি না যে বাজার থেকে কিছু আনতে গেলে আমরা তালিকা লিখতে গেলে লিখি মুড়ি, চিড়া, গুড়, যা যা আমাদের আনতে হবে। এই যে এরকম ধরো এরকম একটা এভাবে লিখলাম। তো উপাদানগুলো তালিকা পদ্ধতিতে উপাদানগুলো কমা দিয়ে দিয়ে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া থাকে যে কি কি এর উপাদান হবে। যেমন দেখো যদি আমরা এখানে এ সমান একটা সেট লিখতে যাই, যে দেখো 1 2 3 4 5, দেখো এ সমান একটা পদ্ধতি, একটা সেট লিখলাম আর কি, যেখানে সরাসরি উপাদানগুলো উল্লেখ করে বলা আছে। কিন্তু এই কথাটাই যদি আমরা সেট গঠন পদ্ধতিতে অর্থাৎ সেট বিল্ডার মেথডে বলি তাহলে কি হবে? বন্ধুরা সেট বিল্ডার মেথড কথাটা কেন আসলো? এখান থেকে যে নিয়ম দেওয়া থাকবে সেখান থেকে একটা সেট বিল্ড করতে হবে, একটা সেট তৈরি করতে হবে, জাস্ট বিল্ড করতে হবে, জন্যই কিন্তু এটা বিল্ডার মেথড। দেখো এইটা যদি আমরা এই সেটটাই যদি আমরা এই মেথডে লিখি যে এ সমান কি হবে, দেখো তো এ সমান হলো সেই সকল উপাদান। আমরা x দিয়ে এটাকে ডিনোট করলাম যে x কিন্তু একটা উপাদান না, এই যে এর মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো কি আমরা x দিয়ে ডিনোট করলাম। তাহলে আমরা কি বললাম? x হলো সেই সকল উপাদান, এ সেটের সেই সকল উপাদান। আর এই যে দুটো এই যে চিহ্নটা কোলন ড্যাশের মতো, এটাকে বলা হয় সাজ দ্যাট অথবা যেন, যে এই উপাদানগুলো যেন এমন হয়। কেমন হবে? দেখো কেমন হবে, যে এগুলো যেন x belongs to n হয়। দেখো স্বাভাবিক যেন হয়, এইগুলো যেন স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত হয়। তোমরা অলরেডি স্বাভাবিক সংখ্যা সম্পর্কে কিন্তু জানো যে শূন্য অপেক্ষা বড় সকল পূর্ণ সংখ্যাকে, শূন্য অপেক্ষা বড় সকল অখণ্ড ধনাত্মক সংখ্যাকে বলা হয়। শূন্য অপেক্ষা বড় হলে অবশ্যই ধনাত্মক হবে, তবে সেগুলো অখণ্ড সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। যেমন 1 2 3 4 5 6 7 এরকম ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে, সেগুলো হচ্ছে। তাহলে আমরা এটাকে যদি সেট বিল্ডার মেথডে লিখবো এই সকল উপাদান হবে x such that x যেন belongs to হয় ন্যাচারাল নাম্বার, এবং কি হয় সেই x টা যেন 1 থেকে বড় অথবা 1 এর সমান হয়, হ্যাঁ, আর সেই x টা যেন 5 থেকে ছোট অথবা 5 এর সমান হয়। দেখো এইরকম করে যদি একটা সেট দেওয়া থাকে, তাহলে এই সেটটা যদি আমরা বের করতে চাই, প্রথমে সেটা দেখবো যে সেটের উপাদানগুলো কেমন হবে, স্বাভাবিক সংখ্যার মধ্যে হবে। বোঝা গেছে, তাহলে 1 2 3 4 এর মধ্যেই হবে। কতটুকু পর্যন্ত হবে বলা আছে? 1 থেকে যেন বড় অথবা 1 এর সমান হয়, আর 5 থেকে যেন ছোট বা 5 এর সমান হয়, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত। সেটা লিখতে গেলে আমাদের কিন্তু এই কথাটাই লিখতে হবে। তাহলে কিন্তু দেখো একই জিনিস একই অঙ্গে কত রূপ, একই রঙে 2 রূপ, মানে একই জিনিস 2 রকম রূপে প্রকাশ করা। বন্ধুরা এইটার একটা মেথড দেখতেছো তোমরা, যে ভিজুয়াল মেথড। এই মেথডটা কিরকম? এটা এখানে সরাসরি আমরা এরকম একটা বৃত্তের মতো বানিয়ে দেবো, সেখানে এই উপাদানগুলো লিখে দেবো 1 2 3 4 5, আর এখানে এই মাথার উপরে এই সেটটা আমরা লিখে দিলাম। তোমরা এই কথাটা এখানে লিখতে পারো, এখানে লিখতে পারো, যে কোনো জায়গায় লিখলেও চলবে, তোমাদের ইচ্ছা যে কোনো জায়গায় মেনশন করতে পারো। তাহলে দেখো এই যে তৃতীয় পদ্ধতিটা, এই পদ্ধতিটি কিন্তু তোমাদের খুব লাগবে। তোমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে পদে তোমরা এই পদ্ধতির সাথে পরিচিত হতে হবে। যখন ফাংশন করতে যাবে, যখন দুটা সেট পাশাপাশি বোঝানো হবে, এরকম করে কিন্তু বোঝানো হবে। অবশ্যই এই জিনিসটার ব্যবহার কিন্তু বেশি হবে। তাহলে আমরা কিন্তু দেখলাম যে সেট প্রকাশের পদ্ধতি কিন্তু 3টা। একটা টেবুলার মেথড, টেবল আকারে দেওয়া আছে, অথবা রোস্টার মেথড। রোস্টার মানেই হলো তালিকা, যে একটা তালিকা আকারে দেওয়া আছে। আর এটা হচ্ছে বিল্ডার মেথডটা কি?
যেখানে কিছু শর্ত দেওয়া আছে, সেই শর্ত অনুযায়ী এই সেটটা গঠন করতে হবে। তোমরা যদি আরেকটা শর্ত দেখো, যে আমরা এখানে যদি বি সমান আরেকটা শর্ত দেই, যে এই উপাদানগুলো হবে x such that, যেন সেই উপাদানগুলো কেমন হয়, x belongs to n হয়, এবং কি হবে, x মৌলিক সংখ্যা, এবং এই কথাটা এখন এখানে দাও যে 13 থেকে বড় অথবা 13 সমান হয়, আর 19 থেকে ছোট অথবা 19 সমান হয় এমন মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি পাবো এখানে দেখো তো, যে 13 একটা মৌলিক সংখ্যা, 14, 15, 16 মৌলিক নয়, 17 একটা মৌলিক, 19 একটা মৌলিক। তাহলে কিন্তু এই সেটটাকে যদি আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করি, এখানে বি সমান আমরা কি বের করতে পারি দেখো তো, বি সমান বের করতে পারি কিন্তু 13, তারপরে হচ্ছে 17, তারপরে হচ্ছে 19। দেখো এই জিনিসটা বের হয়ে গেল। এই হলো সেট প্রকাশের তিনটা পদ্ধতির কথা, সেট প্রকাশের তিনটা পদ্ধতির কথা, যে তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, এবং হচ্ছে ভিজুয়াল মেথডটা হচ্ছে এইভাবে দেওয়া থাকবে। বন্ধুরা চলো আমরা সেটের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করতে যাই। বন্ধুরা আমরা সেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তার আগে একটি ছোট্ট জিনিস দেখবো, যেটা খুবই ইম্পর্টেন্ট, খুব দরকার হবে আমাদের। সেটা হচ্ছে সেট প্রকাশের ক্ষেত্রে, সেট সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে কিছু সিম্বল, কিছু প্রতীক, কি কি প্রতীক ব্যবহার করা হয়, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো তো, আমরা যদি সেটের সিম্বল নিয়ে আলোচনা করি, সিম্বল বা প্রতীক, কি কি প্রতীক ব্যবহার করি দেখো তো, আমরা ব্যবহার করি হচ্ছে এন। দেখো এই এন ব্যবহার করি হচ্ছে কি ক্ষেত্রে, যে all types of natural number, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বোঝাতে। এটা কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা সেট, স্বাভাবিক সংখ্যার সেট বোঝাতে কিন্তু আমরা এন ব্যবহার করি। আর কি ব্যবহার করি আমরা আর ব্যবহার করি। দেখো আমরা আর ব্যবহার করি কি, যে অল টাইপস অফ রিয়েল নাম্বারস, REAL, রিয়েল নাম্বারস, অর্থাৎ বাস্তব সংখ্যার সেট আমরা কিন্তু আমরা বুঝাই, বাস্তব সংখ্যার সেট বোঝাতে। বাস্তব সংখ্যা কি তোমরা জানো, পৃথিবীতে যত সংখ্যা আছে, কাল্পনিক সংখ্যা বাদ দিলে পৃথিবীতে যত সংখ্যা আছে সবই বাস্তব সংখ্যা। ধনাত্মক, ঋণাত্মক, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, তারপরে হচ্ছে সকল সংখ্যাই হচ্ছে এই বাস্তব সংখ্যার মধ্যে পড়ে। এখন যদি আর প্লাস দ্বারা বোঝানো হয় এবং আর মাইনাস দ্বারা বোঝানো হয়, এটা কি বোঝানো হবে, অল টাইপস অফ পজিটিভ রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার, অর্থাৎ ধনাত্মক বাস্তব সংখ্যা, ধনাত্মক বাস্তব সংখ্যার সেট কিন্তু বন্ধুরা এগুলো। ধনাত্মক বাস্তব সংখ্যার সেট কোনগুলো, এই দেখো আমাদের একটা সংখ্যা রেখা আলোচনা করি। এখানে হচ্ছে মূল 0, এখানে আমরা 1 ধরে নিলাম, একটু দূরে 2 ধরে নিলাম, একটু দূরে 3 ধরে নিলাম, এবং শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হয়েছে, ইনফিনিটি শেষ হয়েছে। আর এখানে যদি একটু দূরে -1, তারপরে একটু দূরে -2, তারপরে একটু দূরে -3, এভাবে কোথায় গিয়ে শেষ হয়েছে, এটা শেষ হয়নি, আসলে হয় না, সেই জন্যই এটাকে মাইনাস ইনফিনিটি বলা হয়। তো এখানে এই সংখ্যা রেখার মধ্যে যত সংখ্যা আছে সবই কিন্তু বাস্তব সংখ্যা। যখন আর প্লাস বোঝানো হবে তখন আমরা বুঝবো আর প্লাস হচ্ছে এই ধনাত্মক বাস্তব সংখ্যা, অর্থাৎ শূন্য অপেক্ষা বড় হবে সেগুলো, ডান পাশে, শূন্যের ডান পাশে হবে। আর আর মাইনাস যদি বোঝানো হয় তাহলে হচ্ছে অল টাইপস অফ নেগেটিভ রিয়েল নাম্বার, অর্থাৎ ঋণাত্মক বাস্তব সংখ্যার সেট বোঝাতে কিন্তু এইটা বোঝানো হয়। ঋণাত্মক বাস্তব সংখ্যা কোনটা, এই যে শূন্য অপেক্ষা ছোট, -1, -2, -3, ভগ্নাংশ হতে পারে, -1/2, -1/4, তারপরে দশমিক, মাইনাসের দশমিকও হতে পারে। অর্থাৎ সকল ঋণাত্মক সংখ্যার সেট যেগুলো, সেটা হচ্ছে ঋণাত্মক বাস্তব সংখ্যার সেট যেগুলো, সেগুলো হচ্ছে
আর নেগেটিভ। আর কি বোঝানো হয়, দেখো বন্ধুরা, জেড দ্বারা বোঝানো হয় যে অল টাইপস অফ পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট। এখানে পূর্ণ সংখ্যা বলতে কিন্তু বন্ধুরা বলা হয়েছে, কি বলা হয়েছে, নেগেটিভ মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়েছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়েছে। তারা কিরকম, এইটা যদি আমরা বলি তাহলে এরকম, ধরো এই যে -2 -1, তারপরে 0, তারপরে 1, তারপরে 2, এরকম অর্থাৎ সকল পূর্ণ সংখ্যার সেট হচ্ছে, সেটা ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক, সেটা কিন্তু জেড দিয়ে প্রকাশ করা হয়। আর যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা বোঝানো হয় তখন কিন্তু এই জেড এর এখানে একটা প্লাস দেওয়া হয়। তোমরা কিন্তু পরবর্তী আলোচনায় তোমাদের মূল বইয়ে কিন্তু এই ধরনের একটা সমস্যা পাবা, যেখানে জেড প্লাস লেখা, জেডের মাথার উপরে ডান দিকে ছোট্ট করে একটা প্লাস লেখা আছে। এর অর্থ হচ্ছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ এটা বলতে আমরা বুঝবো অল টাইপস অফ পজিটিভ ইন্টিজার, এইটা বুঝাবো। অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা বুঝবো, ধনাত্মক পূর্ণ সংখ্যা বুঝবো। আর যদি জেড এরকম মাইনাস দেওয়া হয় তাহলে এটা বুঝবো অল টাইপস অফ নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা। বন্ধুরা তোমরা জানো যে এই সংখ্যা রেখায় 0 এর বাম পাশে, 0 এর বাম পাশে হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর ডান পাশে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং 0 পূর্ণ সংখ্যা, তবে সেটা কিন্তু ধনাত্মক না ঋণাত্মক না। আর যদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা কখনো তোমরা কোথাও দেখে থাকো যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তখন কিন্তু 0 সহ সকল ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা, সেগুলোকে বলা হবে অঋণাত্মক। আর একটা জিনিস বোঝানো হয়, দেখো কিউ দিয়ে বোঝানো হয় যে অল টাইপস অফ রেশনাল নাম্বার, অর্থাৎ মূলদ সংখ্যা, যত মূলদ সংখ্যার সেট আছে সেগুলোকে বোঝানো হয়। কিউ দিয়ে বোঝানো হয় মূলদ সংখ্যার সেট। আর অমূলদ সংখ্যার সেট কখনো ওইভাবে মেনশন করা হয় না, অমূলদ সংখ্যার একটা প্রতীক দিয়ে কোনো কিছু নেই, তবে একভাবে বোঝানো হয় মাঝে মধ্যে। কোনটা? মূলদ অমূলদ সব মিলিত বাস্তব। তো বাস্তব থেকে যদি আমরা মূলদ বের করে দিই তাহলে কি হবে? অমূলদ থাকবে। তখন কখনো কখনো এরকম আর মাইনাস কিউ, এইটা দ্বারা কিন্তু বোঝানো হয় যে অল টাইপস অফ ইরেশনাল নাম্বার, অর্থাৎ অমূলদ সংখ্যার সেট বোঝানো হয় এইভাবে। তাহলে তোমরা এইগুলো একেবারেই মাথার মধ্যে নিয়ে নিবা, কখনো যেন একবারে কণ্ঠস্থ করে নিবা এই জিনিসগুলো। তো সবচেয়ে ভালো হয় তোমরা এই ভিডিওগুলো দেখার সময় অবশ্যই পাশে একটি নোট খাতা নিয়ে নিবা, এবং এই জিনিসগুলো তোমরা কি করবা, একটু নোট করবা যে এন দিয়ে কি বোঝানো হয়, আর দিয়ে কি বোঝানো হয়, আর প্লাস আর মাইনাস, জেড প্লাস জেড মাইনাস কিউ, এগুলো দিয়ে কি বোঝানো হয়। এগুলো তোমাদের চলার পথে প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে, প্রতিটা মুহূর্তে লাগবে। বন্ধুরা, আমরা সেটের প্রকারভেদ আমরা সর্বপ্রথম যেটা দেখবো হচ্ছে ইউনিভার্সাল সেট। বন্ধুরা, তোমাদের বইয়ে এই আলোচনা দেওয়া একটা সংজ্ঞা দেওয়া আছে যে সেট আলোচনাধীন সকল সেটের উপাদান। আমরা যদি 2 বা ততোধিক সেট নিয়ে আমরা কোনো আলোচনা বা কোনো গবেষণা করতে যাই, ডিসকাস করতে যাই, সেই সকল সেটের উপাদান যদি কোনো নির্দিষ্ট সেটের মধ্যে থাকে তাহলে আমরা ওই সেটগুলোর সাপেক্ষে ওই নির্দিষ্ট সেটকে বলবো হচ্ছে সার্বিক সেট। আমরা একটু ক্লিয়ার করি যে ধরো এখানে সার্বিক সেটকে ইউনিভার্সাল সেট, সার্বিক সেটের ইংরেজি হলো ইউনিভার্সাল সেট। সেই ইউনিভার্সালের সাধারণত এই ইউটাকে নিয়ে এসে সার্বিক সেটের প্রতীক ব্যবহার করা হয়। তো ইউ সমান দেওয়া থাকলো যে, এখন যদি আমরা একটা এ সেটের কল্পনা করি তাহলে দেখো তো এ সেট। বন্ধুরা দেখো তো,
সার্বিক সেট আমরা দেখলাম হলো যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। আর এ একটা সেট লিখলাম আমরা যে এ সেটের উপাদান হবে সেই সকল উপাদান যেন তারা স্বাভাবিক সংখ্যার মধ্যে হয় এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান 0 এই সমীকরণকে যেন সিদ্ধ করে। বন্ধুরা দেখো তো, এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই সমীকরণকে সিদ্ধ করতে গেলে আমাকে এখানে এক্স এর পরিবর্তে স্বাভাবিক সংখ্যা বসাতে হবে, অর্থাৎ 1 2 3 4। তো শুধুমাত্র যখন আমরা 1 বসাবো, এক্স এর মান 1 বসাবো, তখনই শুধুমাত্র দেখো 1 স্কোয়ার মাইনাস 1 সমান 0, অর্থাৎ 1 মাইনাস 1 সমান 0। আর যদি আমরা 2 বসাই তাহলে দেখো 2 2 4 হয়ে যায়, 4 বিয়োগ 1 এটা কিন্তু 0 হয় না। আর 5 মানে 3 4 5 যত বসাবা তত বেশি হয়ে যাবে, কখনোই হবে না। তাহলে এই সেটের উপাদান কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এ সমান কি হচ্ছে, একটা উপাদান হচ্ছে। এই সমান কিন্তু একটা উপাদান হচ্ছে। বন্ধুরা যদি আরো একটা সেট নিয়ে আলাপ করি, আমরা ধরো আমরা বি একটা সেট নিয়ে আলোচনা করছি যে সেই সেটের উপাদান হলো x such that x belongs to n স্বাভাবিক সংখ্যা, এবং আরো একটা শর্ত দেওয়া আছে কি, যে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 সমান সমান 0। এইটাকে যেন কি করে, এই সমীকরণটাকে যেন সিদ্ধ করে। বন্ধুরা দেখো তো, এখানে তো তার কয়টা মান আসতে পারে, এখানে কয়টা মান আসতে পারে এইটা দেখো তো। আমরা যদি এখানে মিডল ফ্যাক্টর করি, এক্স স্কোয়ার মাইনাস 2x, তারপরে হচ্ছে মাইনাস এক্স প্লাস 2 সমান 0। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 2 সমান 0, অর্থাৎ এক্স মাইনাস 1 একটা হবে আর এক্স মাইনাস 2 একটা হবে সমান 0, অর্থাৎ একবার এক্স সমান 1 হবে আবার এক্স সমান 2 হবে। অর্থাৎ এর উপাদান কিন্তু হলো কি, এখানে বি সমান কিন্তু আমরা যদি তালিকা পদ্ধতি নিয়ে আসি তাহলে 1, 2 এইটা কিন্তু হয়ে গেল, এই এর উপাদান হয়ে গেল। তাহলে দেখো তো, এই এর উপাদান হচ্ছে 1, বির উপাদান হচ্ছে 1 2। তাহলে এই দেখো তো, এই উপাদানগুলো এই সার্বিক সেটের মধ্যে আছে কিনা। সার্বিক সেটের উপাদান হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6 এরকম থেকে শুরু করে একেবারে ইনফিনিটি পর্যন্ত। তাহলে কিন্তু এই এ আর বি এর সাপেক্ষে এই ইউ কে বলা হবে সার্বিক সেট, এবং এ এবং বি কে বলা হবে ইউ এর উপসেট। এ এবং বি কে বলা হবে ইউ এর উপসেট। আমরা কিন্তু সেই উপসেট বলতে কি ব্যবহার করি, একটা চিহ্ন ব্যবহার করি, তোমরা জানো। আচ্ছা, আমরা যদি আরেকটা সেট নেই, দেখো তো, যে এখানে সি সেট সঙ্গে আরেকটা সেট নিলাম যার উপাদানগুলো হবে সেই সকল এক্স কারা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত হবে, আর হচ্ছে কি হবে, এক থেকে বড় অথবা একের সমান এবং 3 থেকে ছোট 3 সমান, অর্থাৎ 1 থেকে 3 তোমরা এটা বলতে পারো। তাহলে এই সেটটা কিন্তু চলে আসলো, সি সমান হচ্ছে 1 2 3। বন্ধুরা এই হলো, তাহলে আমরা কিন্তু সার্বিক সেটের একটা ধারণা পেলাম। তোমরা আরেকটা ভাবে ভাবতে পারো যে ক্লাস 7 এর যদি 100 জন স্টুডেন্ট থেকে থাকে, তাহলে পুরো ক্লাস 7 এর যে স্টুডেন্টের সেট সেটা হচ্ছে সার্বিক সেট। এখন যদি তোমাদের হেডমাস্টার অথবা প্রিন্সিপাল সাহেব যদি চিন্তা করতে চান যে এই ক্লাস 7 এর কয়জন বাংলায় পাশ করলো, কয়জন ইংরেজিতে পাশ করলো, কয়জন বাংলা ইংরেজিতে উভয়ে পাশ করলো, কয়জন ফেল করলো, এইরকম একটা স্টাডি যদি করতে চাই, তাহলে এই যে বাংলায় পাশ করলো, ইংরেজিতে পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো, উভয় বিষয়ে ফেল করলো, এই সবগুলোর সাপেক্ষে ক্লাস 7 এর সেটটা হলো সার্বিক সেট। অর্থাৎ এই যে যতগুলো কথা বলা হলো, বাংলায় পাস, ইংরেজিতে পাস, বাংলা ইংরেজিতে পাস, সবগুলো কিন্তু ওই 100 জনের মধ্যে থেকেই হচ্ছে। এইটাই হলো সার্বিক সেট, যে আমরা যে সকল সেট নিয়ে আলোচনা করব সেই আলোচনাধীন সকল সেটের সকল উপাদান, এই উপাদানগুলো যেন এই সেটের মধ্যে থাকে, সার্বিক সেটের মধ্যে থাকে। যদি সেই সেটের মধ্যে থাকে তাহলে আমরা তাকে বলবো সার্বিক সেট, আর এইগুলোকে বলবো উপসেট। এইটাকে আমরা কিভাবে লিখি বন্ধুরা, আমরা যদি এখন এ সাবসেট অফ এ লিখি, এই দেখো লিখি আমরা কিভাবে, এ সাবসেট অফ, এই চিহ্নটাকে সাবসেট বলা হয়, এ সাবসেট অফ ইউ, অর্থাৎ এ সেটটা হচ্ছে এই
ইউনিভার্সাল সেটের সাবসেট। আমরা যদি বি লিখতে চাই তাহলে বি কিন্তু এরকম করে আমরা একটা চিহ্ন দেই, সাবসেট অফ ইউ লিখি। কিন্তু কিন্তু আমরা যদি ইউ লিখি, যে ইউ কিন্তু সাবসেট হবে না, ইউ কিন্তু সাবসেট হবে না, না হলে কি দেবো আমরা, একটা ক্রস টান দিব। সাবসেট অফ এ, দেখো এর মধ্যে একটি উপাদান আছে আর ইউ এর মধ্যে আছে লক্ষ লক্ষ উপাদান, অর্থাৎ 1 2 3 শুরু করে তুমি সারা জীবন যদি গুনতে থাকো তাহলে সেই সংখ্যাটা কোনোদিনই শেষ হবে না। এতগুলো উপাদান আছে এই ইউ এর মধ্যে। সেই ইউ কি এর সাবসেট হতে পারে? অবশ্যই পারে না। এর উপাদান সংখ্যা হলো একটা। এই সেই জন্য আমরা সাবসেট যদি না হয় তা বোঝাতে আমরা বুঝাই হলো এই সাবসেট লিখে একটা টান দিয়ে দেই আমরা, এবং বলি যে ইউ নট সাবসেট অফ এ, এই কথাটা বলি। বন্ধুরা আমরা ইউনিভার্সাল সেট দেখলাম, তারপর আমরা সাবসেট দেখলাম, এখন আমরা প্রপার সাবসেট দেখব। প্রপার সাবসেট, আচ্ছা সাবসেট নির্ণয় করার পদ্ধতিগুলো আমরা জানি কিনা দেখি, চলো তো দেখি যে সাবসেট গুলো আমরা নির্ণয় করতে পারি কিনা। ধরো আমরা একটু এদিকে আসি, ধরো আমরা এই এ সেটের সাবসেট নির্ণয় করব। এ সেটের সাবসেট, এ সেটের উপাদান দেওয়া আছে একটা, তাহলে এর সাবসেট কিভাবে হবে? ওই সেট নিজেই তার একটা সাবসেট, তাহলে সমান সমান এর যদি আমরা সাবসেট বের করি তাহলে সমান সমান কি বের হবে? ওই সেটই একটা বের হবে এবং আরেকটা বের হবে ফাঁকা সেট। বন্ধুরা ফাঁকা সেট বোঝাতে আমরা কিন্তু এই চিহ্নটা, একটা গ্রিক শব্দ, গ্রিক বর্ণ অক্ষর আর কি, এটা ব্যবহার করি, অথবা কখনো কখনো কি ব্যবহার করি, এই যে এভাবেও ব্যবহার করা হয়। তাহলে কিন্তু তোমরা যে দুটার যে কোনো একটা ব্যবহার করবা, কিন্তু এর ভিতরে এটা দিয়ে যদি সাবসেট দাও তাহলে কিন্তু সেটা হবে না, অর্থাৎ এভাবে প্রকাশ করা যাবে না। তাহলে আমরা যদি বি সেটের সাবসেট বের করি, দেখো তো তাহলে কি হয়, দেখো তো বি সেটের যদি আমরা সাবসেট বের করি, বি সেটের উপাদান আছে হচ্ছে দুইটি, দেখো 1 এবং 2 দেওয়া আছে, 1 এবং 2 দেওয়া আছে, দেখো তো। তাহলে এই সেট নিজেই একটা সাবসেট হবে, অর্থাৎ 1 তারপর কমা 2 এই একটা সাবসেট হবে। তারপর আমরা একটা একটা করে নিতে পারবো, 1 নিতে পারবো একবার, তারপর 2 নিতে পারবো একবার, এই হয়ে গেল। তারপরে ফাঁকা সেট নিতে পারবো একবার। তাহলে দেখো তো উপাদান যদি দুইটি হয়, কোন সেটের এলিমেন্ট যদি দুইটি হয় তাহলে তার সাবসেট কয়টি বের হয়? 1 2 3 4। আচ্ছা আমরা এইগুলো একটু মুছে দিই। আচ্ছা সি সেট যদি আমরা বের করে, দেখো তো কি আছে, সি সেট উপাদান হচ্ছে 1 2 3। এটা যদি আমরা বের করি, আমরা এগুলো একটু মুছে দেই। দেখো তো এইটা যদি আমরা উপসেট বের করি তাহলে কি হয়, দেখো তো ওই সেট নিজেই একটা উপসেট। তাহলে 1 2 3 একটা উপসেট বের হলো। কমা দিয়ে আমরা এখন একটা একটা করে লিখতে পারি, 1 কে লিখতে পারি, 2 কে লিখতে পারি, 3 কে লিখতে পারি। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, কমা দিয়ে এখানে দাও, তাহলে সেট হয়ে গেল। এখানে দাও, সেট হয়ে গেল। তাহলে একটা একটা করে নিলাম। এখন আমরা দুটো করে নিতে পারি। একবার দেখো 1 2 নিলাম, 1 2 নিলাম, তারপরে 1 3 নিলাম, 1 3 নিলাম, তারপর দেখো 2 3 নিলাম, 2 3 নিলাম। এটাকে বের হলো। আর হচ্ছে কি বের হলো, কটা বের হলো? 1 2 3 4 5 6 7, আর একটা ফাঁকা সেট সমান সমান 8 বের হলো। কিন্তু 8 মানে কিন্তু 2 এর উপরে কিউব দিলে মনে হয় 8 হয়। হ্যাঁ বন্ধুরা, আর এখানে বের হয়েছিল যখন উপাদান ছিল 2, তখন কিন্তু বের ছিল 4, অর্থাৎ 2 এর উপরে কিন্তু 2 দিলে হয়ে যায়। আর এখানে যখন একটা উপাদান ছিল তখন বের হয়েছিল 2, সমান সমান 2 এর উপরে যদি আমরা অন এই পাওয়ার দেই তাহলে কিন্তু আমরা উপসেট পেয়ে যাই। তাহলে একটা জিনিস দেখতেই পাচ্ছ তোমরা যে উপসেট বের করার কিন্তু আমরা সুন্দর একটা টেকনিক পেয়ে গেলাম। কি টেকনিক? ওই সেটের উপাদান কত, সেটের উপাদান বোঝাতে কিন্তু, যেমন দেখো এই এ সেটের উপাদান কত, এটা বোঝাতে কিন্তু নাম্বার অফ এ বোঝানো হয়। এই নাম্বার অফ এ বলতে এই সেটের উপাদান বোঝাতে হয়। এখানে আছে নাম্বার অফ এ সমান 1, আবার নাম্বার অফ বি যদি আমরা লিখি তাহলে এখানে আছে 2, আর নাম্বার অফ সি যদি আমরা লিখি তাহলে এখানে আছে 3। অর্থাৎ
কোন সেটের নাম্বার অফ উপাদান, আমরা যদি কোন সেটের উপসেট বের করতে চাই তাহলে 2 এর উপরে আমরা কি লিখি, ওই সেটের নাম্বার অফ এলিমেন্ট লিখে দিলেই কিন্তু আমাদের উপসেট বের হয়ে যাবে। অর্থাৎ 2 এর উপরে নাম্বার অফ এলিমেন্ট, এ সেটের ক্ষেত্রে এরকম, 2 এর উপরে নাম্বার অফ বি সেটের ক্ষেত্রে এরকম, তারপরে আমাদের সি ক্ষেত্রে 2 এর উপরে নাম্বার অফ, এই দেখো সি। এইটা যদি অর্থাৎ উপাদান সংখ্যা যদি আমরা বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা উপসেট পেয়ে যাই। আচ্ছা, যদি এইভাবে যদি n সংখ্যক হয়, অর্থাৎ আরেকটা ডি সেট যদি হয় যার উপাদান সংখ্যা আছে হচ্ছে n সংখ্যক উপাদান, n সংখ্যক, শুধু n লিখলে একটা উপাদান হয়ে যাবে বন্ধুরা, আমরা n সংখ্যক লিখলাম, তাহলে কি এর উপসেট সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার n হবে। দেখো 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা কিন্তু কি দেখলাম, আমরা দেখলাম যে সেটের কোন সেট দেয়া থাকলে তার কিন্তু তার সাবসেট আমরা সুন্দরভাবে বের করতে ফেলতে পারবো। এরকম অনেক বড় যদি বলা থাকে যে কোন সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে হলো 7, তাহলে তার নাম্বার অফ ধরো নাম্বার অফ ডি সমান এরকম 7 দেওয়া আছে, তাহলে তার উপসেট কত হবে, আমরা কি করব, 2 এর উপরে এই 7 দিয়ে দিব, তারপরে এর মান যা আসবে সেটা হলো উপসেট। কিন্তু এখানে একটা জিনিস লুকিয়ে আছে, সেটা হচ্ছে উপসেট আমরা দেখলাম, কিন্তু আমরা প্রপার উপসেট বা প্রপার সাবসেট সেটা কিন্তু আমরা দেখিনি। বন্ধুরা চলো তো আমরা প্রপার সাবসেটটা দেখি। আমরা একটু প্রপার সাবসেটটা দেখি। দেখো একটা সেটের প্রপার সাবসেট কয়টা হয়। দেখো এই সেটের যদি উপসেট বলি তাহলে কিন্তু 2 আছে, কিন্তু আমরা যদি প্রপার বলি, প্রপার সাবসেট, তাহলে কিন্তু হবে অন, প্রপার সাবসেট কিন্তু অন হবে। কেন অন হবে, কারণ সাবসেট বলতে কি বোঝায়, সাবসেট বলতে বোঝায় যে সেটের সাবসেট আমরা বলবো সেই সেট থেকে অন্তত একটা উপাদান যেন কম থাকে, বেশি থাকলে থাকতে পারে, 5টা কম থাক, 10টা কম থাক, 3টা কম থাক, কিন্তু কমপক্ষে একটা উপাদান কম থাকতেই হবে। যদি সমান সমান হয় তাহলে কিন্তু সেটা সাবসেট হবে, বাট প্রপার সাবসেট হবে না, প্রকৃত উপসেট হবে না। তাহলে দেখো তো এই সেট হচ্ছে অন, এই সেট হচ্ছে অন, এটা কিন্তু প্রপার না, এইটা হলো প্রপার সাবসেট, এই ফাঁকা সেটটা হলো এর প্রপার সাবসেট। এর ক্ষেত্রে যদি আসো তাহলে দেখো তো এখানে 4টা সেট আছে, তার মধ্যে দেখো এই যে অন 2 যেখানে আছে এইটা শুধু প্রপার সাবসেট না, আর 1 2 3 এই 3টা কিন্তু প্রপার সাবসেট। এখানে হলো প্রপার সাবসেট হচ্ছে সাবসেট সমান হচ্ছে 3। এখানে দেখো এই যে সেটটা আছে এর নিজের সেট, এর সমান সেট আর কি, কোনটা নিজের সেট 1 2 3, এইটা শুধু প্রপার সাবসেট না, বাকি দেখো 8টার মধ্যে থেকে যদি আমরা একটা বাদ দিই তাহলে 7টা হচ্ছে এখানে প্রপার সাবসেট হবে, প্রপার সাবসেট হবে হচ্ছে 7টা। তাহলে বন্ধুরা একটা জিনিস আমরা দেখতে পারলাম মনে হয়, সেই জিনিসটা কি, যে আমরা সাবসেট বোঝানো হয় যে যদি এ সমান একটা সেট হয় হচ্ছে 1 2 3 আর বি সমান যদি একটি সেট হয় যে 2 3, তাহলে আমরা এই বি কে প্রপার সাবসেট বলতে পারবো। এ প্রপার সাবসেট বলতে এই চিহ্নটা ব্যবহার করা হয়, অর্থাৎ এই যে সাবসেটের যে চিহ্নটা ছিল, সাবসেট হলো এইটা হলো সমান, তুমি যদি এইটুকু মুছে দাও তাহলে কি হয়ে যায়, সমান হয়ে যায় না, তার মানে সাবসেট সমানও হতে পারে। এই যে দেখো এগুলো কিন্তু আমরা সাবসেট বলি, সমানও হতে পারে, সেই জন্য সাবসেটের প্রতীকটা এইরকম। আর প্রপার সাবসেট কখনোই ওই সেটের সমান হতে পারে না, কম করে হলেও একটি উপাদান কম থাকবে, সেই জন্য প্রপার সাবসেট বোঝানো হয় হচ্ছে এই চিহ্নটা দিয়ে, এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া হয় না, এই চিহ্নটা দিয়ে বোঝানো হয়। আচ্ছা, এটা বের করার একটা ফর্মুলা আছে, দেখো তো আমরা প্রথম ক্ষেত্রে পেয়েছিলাম হচ্ছে এই সাবসেট হচ্ছে এইটা, 2টা পাইছিলাম, এক কিভাবে পাবো আমরা, তাহলে নিশ্চয়ই 2 - 1 এটা পাওয়া গেল। এখানে পাইছিলাম আমরা 4টা, তাহলে
4 থেকে যদি আমরা 1 বিয়োগ দেই তাহলে কিন্তু 3টা প্রপার সাবসেট হয়, অর্থাৎ 2 টু দি পাওয়ার যে এই n আছে তার থেকে যদি আমরা 1 বিয়োগ দেই তাহলে কিন্তু আমরা প্রপার সাবসেট পাই। যদি বলা হয় যে কোন সেটের নাম্বার অফ এলিমেন্ট নাম্বার অফ a সমান দেওয়া আছে 10, তাহলে তার প্রপার সাবসেট কত হবে বন্ধুরা? এর সাবসেট হবে, আগে দেখো যে সাবসেট হবে হচ্ছে 2 টু দি পাওয়ার এই উপাদান সংখ্যা 10, আর প্রপার সাবসেট হবে হলো প্রপার হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1, ওই 1 বিয়োগ দিয়ে দিতে হবে, তাহলে একটি কম হয়। অর্থাৎ সাবসেট থেকে প্রপার সাবসেট, কোন একটি সেটের সাবসেট থেকে প্রপার সাবসেট সবসময় একটি কম হয়। বন্ধুরা দেখো তো আরেকটা জিনিস আমরা একটু দেখি। আমরা একটু পাওয়ার সেট নিয়ে কথা বলি। তো পাওয়ার সেট অর্থাৎ শক্তি সেট নিয়ে একটু কথা বলবো আমরা। শক্তি সেটটা কি? কোন সেটের, এবং শক্তি সেট লেখা হয় হচ্ছে যেমন এবিসির কথা যদি ভাবি আমরা, তাহলে পাওয়ার অফ এ, পাওয়ার অফ বি, পাওয়ার অফ সি, এগুলো দিয়ে কিন্তু শক্তি সেট বোঝানো হয়। শক্তি সেট বোঝানো হয় পাওয়ার সেট। কিভাবে বের করবো আমরা সেই পাওয়ার সেট? এই যে আমরা উপসেট বের করলাম, যে এই উপসেটের সংখ্যাই হলো পাওয়ার সেটের সংখ্যা। অর্থাৎ এই যে আমরা উপসেট বের করেছি, এখানে কিন্তু কোনো প্রথম আর শেষে কিন্তু একটা ব্র্যাকেট, আমাদের সেকেন্ড ব্র্যাকেট নাই। এখানে যদি আমরা প্রথম আর শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই তাহলে কিন্তু এই যে সেটটা দাঁড়িয়ে গেল, এটা কিন্তু পাওয়ার সেট বোঝালো। তাহলে দেখো তো নাম্বার অফ পাওয়ার সেট এই সি এর কত? নাম্বার অফ পি অফ সি, দেখো তো নাম্বার অফ পি অফ সি কত? অর্থাৎ এই পাওয়ার সেট, এই যে পি অফ সি মানে তো পাওয়ার সেট তোমরা জানো, তার আগে যদি আমরা একটা এন লাগাই দিই তাহলে নাম্বার হয়ে গেল। নাম্বার অফ পি অফ সি এখানে দ্বারা যাবে হলো কয়টি? 8টি বন্ধুরা। অর্থাৎ এর উপসেট সংখ্যা যত সেটি হচ্ছে নাম্বার অফ সেট। এখানে দেখো বি সেটের উপাদান ছিল 2 এবং তার উপসেট বের হয়েছিল 4। এখানে যদি আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরেকটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকম করে আবদ্ধ করে দিই তাহলে কিন্তু আমরা পাওয়ার সেট পেয়ে যাব। এখানে বের হয়েছিল 2টি উপাদান, এখানে যদি আমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট আটকে দিই তাহলে কিন্তু আমরা এখানে পাওয়ার অফ এ অর্থাৎ পাওয়ার সেট পেয়ে গেলাম। বন্ধুরা বলো তো দেখি তোমরা যে ফাঁকা সেট নিয়ে একটু কথা বলে নিই আমরা। ফাঁকা সেট, তাহলে আমরা পাওয়ার সেট কিন্তু দেখলাম, আমরা প্রপার সাবসেট দেখলাম, ইউনিভার্সাল সেট দেখলাম, তারপরে হচ্ছে পাওয়ার সেট দেখলাম। আচ্ছা, সেটের উপাদান বোঝাতে নাম্বার অফ এন অফ এ, এন অফ বি, এন অফ সি এগুলো এগুলো বলা হয় শক্তি সেট বলতে। পাওয়ার অফ এ, পাওয়ার অফ বি, পাওয়ার অফ সি এগুলো বোঝানো আমরা দেখলাম। বন্ধুরা আমরা একটা জিনিস দেখবো, ফাঁকা সেট কাকে বলা হয়? ফাঁকা সেট বোঝাতে এইটা বোঝানো হয় অথবা এইটা বোঝানো হয়, এইটা অথবা এটা, যে কোনো একটা বোঝানো হয়। বন্ধুরা ফাঁকা সেট when the elements of a set is 0, যদি কোনো একটি সেটের উপাদান না থাকে, when the elements in a set is 0 then it is called ফাঁকা সেট। when the elements in a set is 0 then it is called empty set বা null set। আমরা empty set বলি, এটাকে ইংরেজিতে এমটি সেটও বলা হয়, EMPTY এমটি সেট, আবার নাল সেটও বলা হয়, নাল সেট বলা হয়। আচ্ছা, কিন্তু কেন হয় এটা? এটা হতেই পারে, ধরো এখানে একটা ঝুড়ির মধ্যে অনেকগুলো কলা ছিল। আচ্ছা, সবগুলো কলা খেয়ে ফেললাম আমরা। খেয়ে ফেললে কি এটা ঝুড়িটা খালি হয়ে গেল না? এই খেয়ে ফেলে কি ঝুড়িটা এরকম থাকবে না খালি? কিন্তু এটা তো একটা ঝুড়ি, সেট একটা কোন ঝুড়ির মতো, অর্থাৎ ঝুড়ি পড়ে আছে কিন্তু তার ভিতরে কিছু নাই, ফাঁকা ঝুড়ি অর্থাৎ ফাঁকা সেট। এই জন্য ফাঁকা সেটও হতে পারে। আর ফাঁকা সেট কিন্তু যে কোনো সেটের উপসেট। যদি এই একটা সেট হয় 1 2 3, তাহলে
এই আর এই ফাঁকা সেটও কিন্তু যে কোনো সেটের উপসেট, অর্থাৎ ফাঁকা সেট সাবসেট অফ এ। আমরা কিন্তু এরকম লিখি, এরকম লেখার কিন্তু যুক্তি আছে। কেন যুক্তি আছে? যদি এটা উপসেট না হতো তাহলে ফাঁকা সেটের মধ্যে তোমাদের পুস্তকে বলা আছে যে ফাঁকা সেটের মধ্যে নিশ্চয়ই এমন কোন উপাদান থাকতো যা এ সেটের মধ্যে নাই। যদি এমন হয় তাহলে আমরা এ সেটকে, আমরা ফাঁকা সেটকে এর উপসেট বলবো না, কারণ এর মধ্যে এমন কোন উপাদান আছে যা এর মধ্যে নাই। কিন্তু এর মধ্যে ফাঁকা সেটের মধ্যে তো কোনো উপাদানই নাই, এ তো নাল, এ তো ফাঁকা, এ তো এমটি। তাহলে সেই কথা কি আমরা বলবো যে না, এর মধ্যে একটা উপাদান আছে ফাঁকা সেটের মধ্যে যেটা এ সেটের মধ্যে নাই? কাজেই ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। আচ্ছা, আর এই ফাঁকা সেট আর এই কমন কিছু বিষয় কিন্তু তোমাদের সামনে খুব এমসিকিউ আকারে আসে, যে দেখো এ আর ইউনিয়ন ফাঁকা সেট, এটা যদি আমরা করি তাহলে কি দাঁড়াবে? এ সেট মানে হচ্ছে উপাদান এইগুলো, আর ফাঁকা সেট মানে হচ্ছে কিছুই নাই। তাহলে এইগুলোর সাথে কিছুই নাই এরকম যোগ করলে কি হবে? কিছুই হবে না, এই যা আছে তাই থাকবে, সমান এ কিন্তু হবে। আর যদি এ ইন্টারসেকশন যদি আমরা এরকম ফাঁকা সেট করি তাহলে কিন্তু ফাঁকা সেটই হবে। এই যে এই ছোট ছোট বিষয়গুলো খুব সুন্দর বেসিক, এগুলো কিন্তু তোমরা জেনে যাবে। এইখানে কি বুঝলাম আমরা? যে এই সেট আর ফাঁকা সেটের মধ্যে কমন উপাদান নিয়েই তো আমাদের এটা হবে। তো এই সেট আর এই ফাঁকা সেট আর এই সেটের মধ্যে তো কোনো কমন উপাদান নেই, কারণ এর মধ্যে তো কিছুই নেই, তাহলে মিলবে কিভাবে? এই জন্যই এটা কিন্তু ফাঁকা হবে। বন্ধুরা, আমরা কি দেখলাম? আমরা এমটি সেটটা দেখলাম, একটু ভালো করে ফাঁকা সেটটা দেখলাম। আমরা এখন দেখব যে দেখো আর কি কি সেট আমাদের বাকি আছে। আমাদের পূরক সেট বাকি আছে। আমাদের পূরক সেট জানা বাকি আছে। পূরক সেটটা কি? যদি ধরো একটা ইউনিভার্সাল সেট দেওয়া আছে এরকম 1 2 3 4 5 6 7 থাক এরকম, আর যদি এ সেটটা এরকম দেওয়া থাকে যে 4 5 6 7 এরকম, যদি এ সেট দেওয়া থাকে তাহলে এ সেটের প্রাইম সেট কি হবে? এ সেটের প্রাইম সেট বোঝাতে তোমরা খেয়াল রাখো এই এর উপরে একটা সি লেখা হয়, অথবা কোন কোন জায়গায় এ প্রাইম বোঝানো, একটা ড্যাশ দিয়ে এ প্রাইম বোঝানো হয়। এইটা কিভাবে আমরা বের করি? এইটা বের করি হচ্ছে আমরা সার্বিক সেট থেকে এই সেটের সকল উপাদান, সার্বিক সেট থেকে এই সেটের সকল উপাদান বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাই কিন্তু ওই এ সেটের পূরক সেট হবে। অর্থাৎ ইউ বাদ এ বলতে পারো তোমরা, অথবা আর কিভাবে বলতে পারো ইউ মাইনাস এ, এভাবেও কিন্তু বলতে পারো। দেখো এই এখানে যা যা ছিল তা যদি বাদ দাও তাহলে কি থাকে দেখো তো। আমরা পূরক সেট দেখছি, এই 4 কাটা 4 কাটা, 5 কাটা 5 কাটা, 6 কাটা 6 কাটা, 7 কাটা 7 কাটা গেল। তাহলে দেখো তো বন্ধুরা কি থাকলো? আমাদের এখানে থাকবে হলে 1 2 3। এইটাই কিন্তু হলো কি আমাদের, এইটাই হলো আমাদের এ সেটের পূরক সেট, কমপ্লিমেন্ট অফ এ। এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ, অর্থাৎ এ সেটের পূরক সেট। আচ্ছা, এটাকে কিন্তু সেট গঠন পদ্ধতিতে যেভাবে তোমরা সামনে পাবা, তোমরা বইয়ে দেখতে পাবা, হয়তো তখন বলবা যে এই ডিসকাশন তো করা হয়নি যে সেট গঠন পদ্ধতি কি বলা হয়। দেখো এইভাবে বলা হয় যে এ প্রাইম সমান বলা হয় এক্স, অর্থাৎ এ প্রাইম সেটের উপাদান হবে সেই সকল এক্স, কোন সকল এক্স? যেন সেই সকল এক্স বিলংস টু করে সার্বিক সেটের মধ্যে, এবং সেই সকল এক্স নট বিলংস টু করে এ সেটের মধ্যে। দেখো সেই সকল উপাদান যেন এ সেটের মধ্যে নট বিলংস টু করে, এর মধ্যে যেন না থাকে। তোমরা একটু তাকালে খুব ক্লিয়ারলি বুঝতে পারবা যে আমরা প্রাইম সেটের উপাদান বের করলাম, অর্থাৎ পূরক সেটের উপাদান বের করলাম 1 2 3। সেই 1 2 3 কিন্তু সার্বিক সেটে আছে। তাহলে আমরা লিখতেই পারি যে 1 2 3 বিলংস টু ইউ। 1 2 3 যাকে আমরা এক্স দিয়ে বুঝালাম, তাহলে এক্স বিলংস টু ইউ। কিন্তু দেখো তো সেই 1 2 3 কি এ সেটের মধ্যে ছিল? নাই। তাহলে আমরা সেটা লিখলাম, সরি এখানে নট বিলংস টু হবে, এখানে নট বিলংস টু হবে, অর্থাৎ এর মধ্যে থাকবে না। এর মধ্যে থাকলে তো বাদ যাবে। তুমি এখানে আরেকটি 3 লাগাই দাও, সেই 3 বাদ করে যাবে। তুমি 2 লাগাই দাও, 2 বাদ করে যাবে। অর্থাৎ
এ সেটে কখনোই সেই উপাদানটি থাকবে না যেটা প্রাইম সেটের মধ্যে থাকবে। যেটা প্রাইমে আছে সেটা এতে নাই, যেটা এতে আছে সেটা প্রাইমে নাই। এই হলো আমরা পূরক সেট দেখলাম। আমরা একটু সেটের অন্তর দেখব বন্ধুরা। সেটের অন্তর আমরা মুছে দেই। এখানে দেখি সেটের অন্তর। বন্ধুরা, এ যদি একটি সেট হয় 1 2 3 আর বি যদি একটি সেট হয় যে সেটা হচ্ছে 2 3 5 এরকম সেট হয়, তাহলে সেই সেটের অন্তর বলতে বোঝায় এভাবে এ বাদ বি, এভাবে লেখা হয়, করা হয় এ বাদ বি। এ বাদ বি সমান কি হয় দেখো তো। এ বাদ বি হচ্ছে বি সেটের যে সকল উপাদান এ সেটে আছে, আমিও বলি আবারও বলি, বি সেটের যে সকল উপাদান এ সেটের মধ্যে আছে সেগুলো বাদ দিয়ে এ সেটের যে উপাদানগুলো থাকবে সেটাই হচ্ছে এ বাদ বি। বি এর যদি কোনো উপাদান অবশিষ্ট থেকেও থাকে আমরা সেটা দেখতে যাব না। বি এর যদি কোনো উপাদান বেঁচে যায়, যে বি এর কিছু উপাদান থেকে গেল বাদ দেওয়ার পরেও, আমরা বি কে নিয়ে ভাববো না। এই সেটের যে সকল উপাদান বি সেটে কমন আছে সেগুলো বাদ দিয়ে এ সেটের উপাদান নিয়ে গঠিত সেটই হচ্ছে এ বাদ বি। দেখো এই 2 3 আছে, এই 3 আছে, 2 আছে, 2 আছে, তাহলে এটা কি হলো দেখো তো, অন হলো। কিন্তু এখানে 5 কিন্তু ছিল, আমরা 5 কে এখানে আনতে পারিনি, কারণ এ বাদ বি হলো এ সেট থেকে আমরা বি সেটের এ সেটের যে সকল উপাদান বি সেটের সাথে কমন আছে এ সেট থেকে সেগুলোকে বাদ দেবো, ডিলিট করে দেবো, মুছে দিব, দিয়ে এতে কি থাকলো সেটা লিখবো। আর এটা কিন্তু সেট গঠন পদ্ধতিতে এরকম ভাবে লেখা থাকবে যে এই দেখো এ বাদ বি সমান হলো x হবে সেই সকল x যেন সেই সকল x বিলংস টু করে এ সেটের মধ্যে, এবং সেই সকল x যেন নট বিলংস টু করে বি সেটের মধ্যে। বন্ধুরা, এই জিনিসটা কিন্তু লাগবে। তোমরা যেমন এই যে পূরক সেটের ক্ষেত্রে দেখলা, ঠিক হুবহু কিন্তু কাছাকাছি হচ্ছে সেটের অন্তর বা এই যে এ বাদ বি সেট। তো দেখো তো এই এ বাদ বি সেটের উপাদান হচ্ছে 1, সেই 1 বিলংস টু এ, দেখো এর মধ্যে আছে, কিন্তু x এর মধ্যে কি 1 ছিল না, সেজন্য নট বিলংস টু দিয়ে। বি এর মধ্যে কি ছিল, বি এর মধ্যে নাই, নট বিলংস টু দিয়ে দিলাম। বি এর মধ্যে থাকলে কি হতো বলতো, ওইটার মতোই, যে এখানে এ সেটের মধ্যে যে সকল উপাদান থাকতো যেমন ওখান থেকে বাদ যেত, তেমনি বি সেটের মধ্যে যদি তুমি আরো একটা অন দিয়ে দাও, সে অনও এখানে বাদ চলে যেত, তখন ফাঁকা সেট হয়ে যেত, এর কোনো উপাদানই থাকতো না এ সেটের মধ্যে, সবগুলো বাদ গেলে তো কোনো উপাদান থাকবে না। কাজেই এইভাবে কিন্তু এগুলো তোমার সামনে পাবা, কিছু প্রমাণ আছে, সেই প্রমাণে কিন্তু এই জিনিসটা খুব লাগবে তোমাদের, এখান থেকেই শিখে যাও, জেনে যাও যে এ বাদ বি এর সেটের উপাদান হলো সেইগুলো, যে অন বেরিয়েছে আমাদের, সেই অনটা কিন্তু এর মধ্যে আছে, কিন্তু সেই অনটা কিন্তু বি এর মধ্যে নেই, দেখো বি সেটের মধ্যে কিন্তু অন নেই, এই কথাগুলো লাগবে। তাহলে আমরা সেটের অন্তর দেখলাম বন্ধুরা, আমরা সেটের অন্তর দেখলাম, পূরক সেট দেখলাম। তারপরে হলো আমরা কি দেখব, আমরা একটু ইকুয়াল সেট দেখব, আমরা একটু ইকুয়াল সেটের সমান সেট দেখব। সেটের সমতা, দেখো সেটের সমতা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের বিভিন্ন প্রমাণ করতে এই জিনিসটা লাগবে। অর্থাৎ এ আর বি যদি দুটি সেট হয়, ধরো এ সমান 1 2 এরকম যদি একটি সেট হয়, আর বি সমান যদি এরকম হয়, দেখো তো যে x such that x belongs to n এবং x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0 এরকম যদি হয়, তাহলে দেখো তো এই দুটি সেটকে আমরা তখন দুটি সেটের উপাদান যখন একেবারে হুবহু একই উপাদান আসবে, সংখ্যায় সমান, অর্থাৎ নাম্বার অফ এ নাম্বার অফ বি সমান হবে এবং একই জিনিস হবে। যদি একই জিনিস হয় তখন আমরা এ সমান বি বলতে পারবো, দুটি সেটকে সমান বলতে পারবো। দেখো এটা যদি আমরা বের করি, এটার মিডিল টার্ম বের করলে কিন্তু কি আসে দেখো তো, 2x তারপর হচ্ছে x প্লাস 2 সমান 0। আমি এখানে দেখালাম x কমন নিলে x মাইনাস 2, ওখানে 1 কমন নিলে x মাইনাস 2 সমান 0। তাহলে একটা হচ্ছে x মাইনাস 1 আর একটা x মাইনাস 2 সমান 0, যেখান থেকে x সমান 1 আসে আর x সমান
2 আসে, অর্থাৎ দুটো উপাদান আসে। তাহলে এ সেটের উপাদানও যদি 1 আর 2ই হয়, সরি 1 আর 2ই হয়, আর এই বি এ সেটের উপাদান তো দেওয়া আছে 1 আর 2, তাহলে কি দুটো সেট সমানই হয়ে গেল না? একেবারে হুবহু হয়ে গেল। এগুলো হচ্ছে ইকুয়াল সেট বোঝানো হয়। ইকুয়াল সেট, সমান সেট, ইকুয়াল সেট। আর দুইটা সেট তখনই সমান হবে, এ সমান বি আমরা তখনই বলতে পারবো যখন এ সাবসেট অফ বি হবে এবং বি সাবসেট অফ এ হবে। বন্ধুরা এই জিনিসটা কিন্তু অনেক প্রমাণে তোমাদের লাগবে। তোমরা এই যে একটা জিনিস আজকে আমি দেখালাম, এটা কিন্তু ভুলবা না যে এ আর বি সেটকে আমরা তখনই সমান বলতে পারবো যখন এ প্রত্যেকটা সেট একে অপরের সাবসেট হবে, অর্থাৎ এ বি এর সাবসেট হবে এবং বি এ এর সাবসেট হবে। তখন আমরা কিন্তু এই দুটো সেটকে আমরা কি বলতে পারবো? আমরা সমান সেট বলতে পারবো। আর এই আরেকটা কি আছে? সমতুল সেট আছে। তোমরা একটা নাম শুনে থাকবা, সমতুল সেট। সমতুল সেট কি? সমতুল সেট হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট সমান থাকবে, কিন্তু হুবহু একরকম থাকবে না। ধরো এ একটা সেট দেওয়া আছে যে 1 2 3, আর বি একটা সেট দেওয়া আছে x y z। বন্ধুরা এখানে আমরা এই দেখো নাম্বার অফ এ সমান সমান কত? 3, তিনটে উপাদান আছে। আর নাম্বার অফ বি সমান কত দেওয়া আছে? 3টি দেওয়া আছে। কিন্তু উপাদান কিন্তু মিল নেই, এখানে 1 2 3 আছে, এখানে x y z আছে, কিন্তু সংখ্যা সমান। যদি নাম্বার অফ এলিমেন্টের সমান হয় তাহলে তো আমরা সমতুল সেট করব, তখন আমরা সমতুল সেট করব। তোমাদের বইয়ে আরেকভাবে বলা আছে যে ধরো একটা সেট দেওয়া হলো এ সমান সমান হচ্ছে n such that n belongs to এই স্বাভাবিক সংখ্যা, একটা দেওয়া আছে। আর বি একটা সেট দেওয়া থাকলো যে এটা হলো দেওয়া থাকলো ধরো 2n such that n belongs to এই স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ এই n গুলো কেমন হবে? স্বাভাবিক সংখ্যার মধ্যে থেকে আসবে। দেখো 1 2 3, তখন এখানে যদি আমরা এরকম করে যদি আমরা একটা সেটের মধ্যে এরকম করে বানাই, দেখো তো এখানে 1 যদি নেই, 2 যদি নেই, 3 যদি নেই, 4 যদি নেই, আর দেখো তো এটাই এ সেট। দেখো এই বি সেটেও কিন্তু পাওয়া যায়। যখন তুমি n সমান 1 নিবা তখন কিন্তু এখানে বি এর মান 2 আসবে। n সমান 2 নিবা তখন বি এর এই বি সেটের উপাদান 4 আসবে। যখন n সমান 3 নিবা তখন কিন্তু 6 আসবে। আর যখন n সমান তুমি 4 নিবা তখন কিন্তু 8 আসবে। এই যে 1 এর জন্য একটা মানের জন্য যদি আরেকটা মান পাওয়া যায়, 2 এর একটা মানের জন্য আরেকটা মান পাওয়া যায়, 3 এর একটা মানের জন্য আরেকটা মান পাওয়া যায়, 4 এর একটা মানের জন্য একটা মান পাওয়া যায়, তখন কিন্তু এই এ আর বি সেট দুটিকে সমতুল সেট বলা হয়। অর্থাৎ এর উপাদান সংখ্যা তুমি এর যে কোনো মান বসাবে তখন আরেকটা মান এর জন্য পেয়ে যাবে। এই জন্য এখানেও নাম্বার অফ এ যতটা হবে নাম্বার অফ বি ও ততটা হবে। এটা হলো সমতুল সেট। এটাকে বোঝাতে কি বোঝানো হয়? এই যে কখনো এরকম উভয় দিকে একটা অ্যারো চিহ্ন এরকম বোঝানো হয়, অর্থাৎ এ সমতুল বি। আবার কখনো এই এরকম একটা চিহ্ন দিয়ে বোঝানো হয়। বন্ধুরা তোমরা সব জেনে যাও, সবগুলোই তোমাদের এমসিকিউতে কোন আকারে দিবে বলা যায় না। এটাকেও সমতুল বোঝানো হয়, এটাকেও সমতুল বোঝানো হয়। তাহলে সমতুল কথাটা মনে রেখো যে উপাদান সংখ্যা সমান থাকবে, আর সমান সেটে উপাদান সংখ্যাও সমান এবং উপাদানগুলো হুবহু একই থাকতে হবে। এটা গেল হচ্ছে আমাদের সেটের সমতা এবং সমতুল সেটের ধারণা। বন্ধুরা আমাদের আলোচনা প্রায় শেষের পথে। আমরা এরপরে এই অধ্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু প্রতিজ্ঞা আছে, যেমন কিছু প্রতিজ্ঞা আছে, সেই সব প্রতিজ্ঞা নিয়ে আমরা পরবর্তী পর্বে হাজির হব। খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু প্রতিজ্ঞা নিয়ে, যেটা প্রমাণ তোমাদেরকে দেখাবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আবারও বলি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।
এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।